পেপার 1 বেসিক ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, এই পার্টটার উপরে আমাদের 4টে আমরা মডিউল পাবো। তার মধ্যে ফার্স্ট যে মডিউল সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইভি, যেখানে আমরা ইলেকট্রিক ভেহিকেলের বেসিক ইন্ট্রোডাকশন সম্পর্কে আমরা আলোচনা করব। এটার আগে টিচিং এবং ট্রেনিং এর বিষয়টা অবশ্যই আলোচনা করা দরকার। তো আপনাদের কাছে আমি একবারে সহজ একটা প্রশ্ন রাখছি যে টিচিং বলতে আপনারা কি বোঝেন, কেউ যদি বলেন, আনমিউট করে কোন একজন বলুন, টিচিং বলতে কি বোঝেন? স্যার আমি কি বলতে পারি? হ্যাঁ অবশ্যই, টিচিং বলতে কি বোঝেন? টিচিং বলতে আমরা যদি জেনারেলের দিক থেকে বুঝি তো জেনারেলের দিক থেকে শিক্ষা প্রদান করা, যদি টেকনিক্যালের দিক থেকে বুঝি প্রশিক্ষণ দান করা। টিচিং এর অ্যাকচুয়ালি যদি বোঝানো যায়, তো আপাতত আমি এটাই বুঝি। আর ট্রেনিং বলতে প্রশিক্ষণ নেওয়া বা শিক্ষা নেওয়া, এটাই বোঝায় স্যার। টিচিং বলতে অ্যাকচুয়ালি স্যার যেটা হচ্ছে থিওরির উপর জ্ঞান প্রদান করা, আর ট্রেনিং বলতে আপনার থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোর উপরে জ্ঞান প্রদান করা। আচ্ছা, তো আমাদের এখানে এইটুকু কনসেপ্ট হলে কিন্তু আমাদের এটা হবে না। আমাদের এটা সম্পর্কে একটু বিশেষ ভাবে আলোচনা করতে হবে। এক নম্বর হচ্ছে টিচিং। টিচিং বলতে সেই একটা প্রসেসকে বোঝায় যেখানে একজন টিচার থাকবেন এবং তার আন্ডারে বেশ কিছু স্টুডেন্টস থাকবেন, যে স্টুডেন্টসদের নলেজ এবং বয়স দুটোই কিন্তু টিচারের থেকে অনেকটাই কম থাকবে। ট্রেনিং বলতে আমরা সেই ধরনের একটা এডুকেশন পার্টকে বলবো যেখানে অবশ্যই একজন টিচার থাকবেন, কিন্তু টিচার এবং স্টুডেন্ট বা ট্রেনিং এর ক্ষেত্রে আমরা স্টুডেন্টস বলবো না, ট্রেনিং এর ক্ষেত্রে আমরা স্টুডেন্টকে ট্রেনি বলবো। তার মানে যিনি ট্রেনিং দিচ্ছেন উনি ট্রেনার, যারা ট্রেনিং নিচ্ছে ওনাদেরকে বলবো ট্রেনি। তো তাদের মধ্যে যে কমিউনিকেশন হবে সেটা কিন্তু বোথ সাইড কমিউনিকেশন, অর্থাৎ এখানে যিনি ট্রেনার হবেন তিনি ট্রেনিদের থেকে যে এজে সবসময় বেশি হবেন সেটাও মানে নেই, আবার উনি যে সব বিষয়ে ট্রেনিদের থেকে এক্সপার্ট হবেন সেটারও কিন্তু কোনো কনফার্মেশন এখানে আমরা বলতে পারবো না। এইখানেই হচ্ছে টিচিং এবং ট্রেনিং এর মধ্যে মূল পার্থক্য। আমরা পার্থক্য যেটা দেওয়া আছে এটা আলোচনা করলে বিষয়টা ক্লিয়ার হবে। প্রথমে যেটা দেওয়া আছে যে টিচিং এর ক্ষেত্রে শেয়ারিং অফ নলেজ, গিভিং ইনস্ট্রাকশন। তার মানে টিচিং এর মূল পার্ট হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া এবং নলেজ শেয়ার করা। তার মানে টিচার আমাদেরকে যেগুলো শেখাতো, টিচার আমাদেরকে যে ধরনের ইনস্ট্রাকশন মানে ধরো মিথ্যে কথা বলা উচিত না, আহ ভালো মানুষের সঙ্গে মেশা উচিত, মানে এগুলো কি ইনস্ট্রাকশন, সেগুলো কিন্তু আমরা চোখ বন্ধ করে মেনে নিতাম। কারণ টিচার এবং স্টুডেন্টস এর মধ্যে বয়স এবং চিন্তা ভাবনার কিন্তু অনেক গ্যাপ ছিল মাঝখানে। একটা টিচারের বয়স যদি 30 হয়, স্টুডেন্টের বয়স 17-18, প্রায় হাফের কম। তো এই জন্য এখানে ইনস্ট্রাকশন এবং শেয়ারিং নলেজ এই ওয়ার্ড গুলো আমরা বলতে পারি, কিন্তু ট্রেনিং এর ক্ষেত্রে এটা নয়। ট্রেনিং এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল সাইড অফ লার্নিং, তার মানে ট্রেনিং এর মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক, সেটাকে আমরা যখন শিখবো সেই বিষয়টাকে আমরা বলবো ট্রেনিং। কারণ হুইচ প্রোভাইড পিপুল স্কিল দে নিড টু পারফর্ম। তার মানে আমি যখন কোন একটা কোম্পানিতে গেলাম, সেখানে ট্রেনিং করলাম মানে এটা নয় যে আমি ওই বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি। আমি পার্টিকুলার কোম্পানির কোনো একটা সিস্টেম সম্পর্কে নিখুঁত করে জানছি, যাতে আমি প্র্যাকটিক্যালি সেটা অ্যাপ্লিকেবল করতে পারি। তার মানে আমার স্কিলটা যাতে ডেভেলপ হয়। আবার ট্রেনিং এর মূল উদ্দেশ্য হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, আর টিচিং এর মূল উদ্দেশ্য হচ্ছে নলেজ ডেভেলপমেন্ট। মানে একাডেমিক অ্যাক্টিভিটি এখানে বেশি হয়। ট্রেনিং এর ক্ষেত্রে লার্নিং প্রসেসটা ইম্পর্টেন্ট। লার্নিং প্রসেস মানে ধরুন যিনি ট্রেনার তিনি একটা প্রসেস দেখাচ্ছেন যে ইঞ্জিন কিভাবে খুলতে হয়, কি একটা মোটর কিভাবে খুলতে হয়, একটা প্রসেস দেখাচ্ছেন।
সেই প্রসেসটা আমি শিখছি। কিন্তু স্কুল বা কলেজের ক্ষেত্রে কিন্তু একাডেমিক অ্যাক্টিভিটি, তার মানে বইতে যেগুলো লেখা আছে, যে থিওরি লেখা আছে, সেইগুলোই টিচার পরপর করে বলে যাবেন এবং স্টুডেন্টরা সেটা শিখছেন, যার কোনো অ্যাপ্লিকেবল পার্টটা প্রায় নেই বললেই চলে। এইখানেই হচ্ছে টিচিং এবং ট্রেনিং এর মধ্যে মূল পার্থক্য। এই জন্য এখানে যে নলেজ শেয়ার এবং যে নলেজটা হবে স্পেসিফিক সাবজেক্ট, আবার টিচিং এর ক্ষেত্রে কিন্তু টপিকটা ম্যাটার করে, কিন্তু ট্রেনিং এর ক্ষেত্রে গাইডলাইন, স্কিল এবং ডেভেলপমেন্ট দেয়ার পারফরমেন্স, এইগুলো ম্যাটার করে। তার মানে আমি যখন ট্রেনিং করছি তার উদ্দেশ্য হচ্ছে আমার পারফরমেন্সটা যেন বৃদ্ধি পায়। মানে আমি যদি BS4 এ কাজ করি, BS6 এ যদি ট্রেনিং নিয়ে আসি, তার মানে আমার BS6 এ কাজ করার পারফরমেন্স সেটা আমার বাড়বে। এটাকে বলা হয় ট্রেনিং। ট্রেনিং এর মূল উদ্দেশ্য হচ্ছে স্কিলটা যাতে ডেভেলপ হয়, কিন্তু টিচিং এর মূল উদ্দেশ্য হচ্ছে নলেজ গেইন হবে, কিন্তু তার অ্যাপ্লিকেবল পার্টটা প্রায় নেই বললেই চলে। 4 নম্বর, মেনলি ইনভলভ থিওরি। টিচিং এর ক্ষেত্রে থিওরিটা এখানে মেন রোল প্লে করে। এখানে ধরুন ফিজিক্সের ক্ষেত্রে বলছি, বিভিন্ন যে সূত্র আছে সেগুলো আমরা মুখস্থ করেছি, আমরা জানি না যে তার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন কোথায় আছে। এটা হচ্ছে টিচিং এর মধ্যে পড়ে। কিন্তু ট্রেনিং এর মধ্যে পড়বে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। তার মানে আমি যেটাই শিখবো, যে জিনিসটার উপরে ফোকাস করব, তার একটা প্র্যাকটিক্যাল পারপাস থাকবে, তার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকবে। এরপর এখানে এডুকেশন এবং নলেজটা মূল ম্যাটার করে, তো কি বললাম, এখানে স্কিল এবং এবিলিটি, সক্ষমতা, মানে কোনো একটা কাজ করার জন্য ক্ষমতা তৈরি হওয়া, কোনো একটা কাজ করার জন্য তার প্রসেস সম্পর্কে নলেজ থাকা, যে আমি এই কাজটা করতে পারবো, সেই কনফিডেন্সটা তৈরি হওয়া, এটাই হচ্ছে ট্রেনিং এর মূল উদ্দেশ্য। টিচিং এর ক্ষেত্রে ক্লাসরুম দরকার হয়, যেখানে টিচিং হয় সেটাকে আমরা ক্লাসরুম বলি, কিন্তু ট্রেনিং এর ক্ষেত্রে ওয়ার্ক এনভায়রনমেন্ট, কাজের জায়গা দরকার, তার মানে ওয়ার্কশপ বা ল্যাব, এইটা হচ্ছে ট্রেনিং এর জন্য দরকার। তাহলে টিচিং আর ট্রেনিং এর মধ্যে মূল বিষয়গুলো কি ক্লিয়ার? যদি কোনো কোশ্চেন থাকে বলুন। কোনো কোশ্চেন দিলে রিপ্লাই করুন। না স্যার, নেই। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে ট্রেনিং এবং টিচিং এর মধ্যে এখানেই পার্থক্য, যে আমরা যেটা ধরুন ইভির ওপর আমরা ট্রেনিং করছি, কখনোই কিন্তু ইভির ওপরে আমরা ট্রেনিং, টিচিং নয়, এটাকে ট্রেনিং বলবো। কেন ট্রেনিং বলবো? কারণ এখানে আমি যদি কোনো একটা টপিক নিয়ে আলোচনা করি, কখনো এটা হতে পারে না যে আমি ওই টপিকের সব থেকে বেশি জানি বা আমার থেকে বাকিদের এজ গ্যাপ অনেক বেশি হবে, এটা কখনোই হবে না। এটাই হচ্ছে ট্রেনিং। সেই জন্য আমি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম যে আমাদের ক্লাস সেশনের মধ্যে কখনো এরকম বিষয় থাকবে না যে কোনো একটা টপিক শুধু টিচার বলবে। সেখানে স্টুডেন্টস যদি ওই টপিকের ওপরে বেশি নলেজেবল হন, স্টুডেন্ট যদি ওই ওই বিষয়ে বেশি এক্সপার্ট হন, উনিও কিন্তু এই বিষয়টা বলবেন, সেখানে টিচারও শিখবে, বাকিরাও শিখবে। তার মানে ট্রেনিং মানে হচ্ছে একটা আলোচনার ভিত্তিতে নলেজ গেইন করা, যার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ থাকবে, যার একটা প্র্যাকটিক্যাল প্রফিট থাকবে, যে আমরা এই বিষয়টা জানলাম মানে আমরা সবাই বিষয়টা সম্পর্কে অবহিত হলাম, মানে আমার সবার পারফরমেন্সটা বৃদ্ধি পাবে। এইখানেই হচ্ছে টিচিং এবং ট্রেনিং এর পার্থক্য। এবং এই ট্রেনিং এর কনসেপ্ট সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার ধারণা না থাকে, তাহলে কিন্তু হবে না। অন্যান্য দেশ পারফরমেন্স, অ্যাপ্লিকেশন, আমি চীনের কথাই বলছি, যে সবাইকে ছাপিয়ে যাচ্ছে কেন? তারা কিন্তু টিচিংটার উপরে ফোকাস করেনি, তারা ফোকাস করছে ট্রেনিং এর উপরে। এই জন্য একটা মাধ্যমিক পাস ছেলে চিপ বানাতে পারে, আর আমরা মাধ্যমিক যখন পাস করি তখন চিপ সম্পর্কে কোনো আইডিয়াই নেই। ডিফারেন্সটা হচ্ছে এইখানে। এরপরে টিচিং এবং ট্রেনিং এর মধ্যে মূল যে পার্থক্য, টিচিং মানে হচ্ছে এটা ওয়ান সাইড কমিউনিকেশন। একজন টিচার থাকবেন, এখানে স্টুডেন্টসরা শিখছে, তার মানে এই কমিউনিকেশনটা হচ্ছে ওয়ান সাইড, মানে টিচার স্টুডেন্টকে বলবে, স্টুডেন্টের কাছ থেকে কিন্তু টিচার খুব একটা কিছু শিখবে না। এটাই হচ্ছে টিচিং এর মূল বেসিক কনসেপ্ট। কিন্তু ট্রেনিং এর ক্ষেত্রে টিচার এবং ট্রেনি বোথ সাইড কমিউনিকেশন, অর্থাৎ যে টপিক নিয়ে আলোচনা হবে সেখানে টিচার এবং ট্রেনার এবং ট্রেনি দুজনেরই কিন্তু সমান গুরুত্ব থাকবে, দুজনেরই সমান বলার জায়গা থাকবে এবং দুজনেরই নলেজ শেয়ার করার অধিকার থাকবে, সেটাকেই আমরা কিন্তু বলবো ট্রেনিং। এখানে আমরা ট্রেনিং এবং টিচিং এর মধ্যে মূল পার্থক্য আলোচনা করলাম। এরপরে আমরা ফোকাস করবো ট্রেনিং এর উপর।
ট্রেনিং এর মধ্যে কি কি হয়? ফার্স্ট যেটা হয় এনকোয়ারি বেস, তার মানে ট্রেনিং এর মূল উদ্দেশ্যটা হবে এনকোয়ারি বেস। ইনকোয়ারি বেস মানে আমাদের ট্রেনিং করার উদ্দেশ্য হচ্ছে সবসময় মাথায় কোশ্চেন আসবে, কেন এটা হয়, এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, এই যে কোয়ারিজ সবসময় জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা থেকে কিন্তু ট্রেনিংটা ফ্রুটফুল হয়। 2 নম্বর প্র্যাকটিক্যাল বেস। প্র্যাকটিক্যাল বেস মানে ট্রেনিং মানে হচ্ছে আমাদের সবসময় প্র্যাকটিক্যাল বেস, তার মানে আমরা ফিল্ডে যখন কোনো কাজ করব, এই কাজ করতে গিয়ে যে প্রবলেম গুলো ফেস করব, সেই প্রবলেম গুলোকে শিখে নেওয়া, সেই প্রবলেম গুলো থেকে সলিউশন বের করা, এটাই হচ্ছে ট্রেনিং এর মূল উদ্দেশ্য হওয়া উচিত। নেক্সট প্র্যাকটিক্যাল বেস, প্রবলেম বেস, প্র্যাকটিক্যাল, আচ্ছা এটা একই কথা লেখা আছে, এটা অ্যাকচুয়ালি হবে প্রজেক্ট বেস। প্রজেক্ট বেস, প্রজেক্ট বেস মানে কি, দেখবেন আমরা যখন ক্লাসে কোনো পড়াশোনা করি বা কোম্পানিতে যখন কাজ করি, দেখবেন কোম্পানিতে নতুন কোনো কিছু নিয়ে যখন কাজ হয় সেটাকে বলা হয় প্রজেক্ট। প্রজেক্ট কেন বলা হয়? ধরুন BS4 গাড়ি চলছে, কোম্পানি সেটাকে BS6 এ ডেভেলপ করবে, তাহলে ডেভেলপ করছে মানে কি, একটা প্রজেক্টের ওপরে বিষয়টা কাজ করছে, আপনি সেই প্রজেক্টের একটা অংশ, তাহলে এটাকে আমরা বলবো ট্রেনিং। তার মানে কোনো একটা প্রজেক্টের ওপরে কোনো একটা স্পেসিফিক একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড, ডেভেলপ করতে হবে, সেটাকে উদ্দেশ্য রেখে আমরা সেটা নিয়ে আলোচনা করছি, শিখছি, বা টেবিলের মধ্যে আমরা গ্রুপ ডিসকাশন করছি, সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট বেস, যেখানে প্রজেক্টটা মূল ইম্পর্টেন্ট, যেটাকে উদ্দেশ্য করে আমরা আলোচনা করছি, যে আলোচনাটা হবে অবশ্যই বোথ সাইড। আচ্ছা, এই যতটা আলোচনা করলাম এটা একটা পার্ট গেল, এর মধ্যে কোনো যদি কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে বলুন, তারপর নেক্সট পার্টে যাচ্ছি। বুঝতে পেরেছি। নেক্সট বিষয়টা আমরা বলবো হিস্ট্রি অফ ইলেকট্রিক বাইক। আমরা আজকে যে ইলেকট্রিক সাইকেল দেখছি, আমাদের অনেকেরই তো মনে হয় যে ইলেকট্রিক সাইকেলটা বোধহয় খুব সুন্দর একটা ডেভেলপমেন্ট, কিন্তু না, এই ইলেকট্রিক বাইক এটাই ছিল ইলেকট্রিক ভেহিকেলের প্রথম স্টার্টিং। মানে ইলেকট্রিক ভেহিকেল বলতে আমরা মূলত ইলেকট্রিক সাইকেলকেই বুঝি। প্রথম যখন ইলেকট্রিক ভেহিকেল বাজারে আসে, তখন এই ইলেকট্রিক সাইকেলটাই অ্যাকচুয়ালি বাজারে আসে। কারণ ইলেকট্রিক সাইকেলটা কিন্তু কোনো নতুন ইনভেনশন নয়, ইলেকট্রিক ভেহিকেল বলতে ইলেকট্রিক সাইকেলটাই প্রথমে বাজারে আসে। সেই হিস্ট্রিটা যদি দেখি, ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেল বাজারে আসে, যেটাকে আমরা ই বাইক বলবো, 1895। ভাবতে পারছেন, 1895 মানে 1900, আজকে 2026, মানে প্রায় 130 বছর পরে আজকে আমরা ইলেকট্রিক ভেহিকেলের বাজার দেখতে পাচ্ছি, ইলেকট্রিক ভেহিকেলের হ্যালো স্যার। অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। হ্যাঁ বলুন, হ্যাঁ বলো বলো শতরু। হ্যালো, হ্যাঁ বলো। বলছি তার মানে ভারত স্বাধীনের আগে এই সাইকেলটা এসেছিল। একদম তাই, হুম, হ্যাঁ এটাই কিন্তু বলেছিল সেটা স্যার। সেটা অবশ্যই আমাদের দেশে নয়। 1895 সালে ফার্স্ট ইলেকট্রিক, মিট করে দাও, ইলেকট্রিক বাইক বাজারে আসে, এবং এটা যিনি পেটেন্ট করেছিলেন, পেটেন্ট মানে আমরা জানি নতুন কিছু আবিষ্কার করলে সেটাকে পেটেন্ট করতে হয়, তবে হুম, অন্য কেউ ডুপ্লিকেট বানাতে পারবেন। মিট করে দাও, যখন বলতে বলো তখন বলবে। প্রথম যিনি পেটেন্ট করেছিলেন অগডেন বোল্টন, ইনি একজন বিজ্ঞানী, ইনি ফার্স্ট এটা পেটেন্ট করেছিলেন, এবং এখানে এই যে সাইকেলটা দেখতে পাচ্ছি, এই সাইকেলটা হচ্ছে প্রথম ইলেকট্রিক বাইক তৈরি করেছিলেন। এখানে কি ব্যবহার করা হয়েছিল? 6 পোল ব্রাশ অ্যান্ড কমিউটেটর ডাইরেক্ট কারেন্ট মোটর। এক একটা পার্টে পার্টে বলছি, এই পার্টগুলো আমাদের দরকার। 6 পোল ব্রাশ মানে আমরা নর্মাল যে মোটর জানি, ড্রিল মেশিনের যে মোটর ব্যবহার করা হয়, সেই ধরনের মোটর ব্যবহার করা হয়েছে। সেই মোটরের 6 পোল ব্রাশ মানে 6 পোল কয়েল ব্যবহার করা হয়েছে, যে মোটরটা ব্যবহার করা হয়েছে, এবং সেখানে কমিউটেটর মানে কোনটা? কমিউটেটর মানে হচ্ছে মোটরের মধ্যে যে কার্বন ব্রাশ লাগানো থাকে যার উপরে,
সেটাকে কমিউটেটর বলে। তার মানে সেই কমিউটেটর সিস্টেমে যে নর্মাল মোটর, সেই মোটর দিয়ে ফার্স্ট ইলেকট্রিক বাইক তৈরি হয়েছিল, যে সিস্টেম বর্তমানে ইলেকট্রিক ভেহিকেলে কিন্তু ব্যবহার করা হয় না। এটা ফার্স্ট আবিষ্কার হয়েছিল, সেই জন্য তখন এটা ব্যবহার করা হতো। এরপর এরপর 1897, প্রথমে কি বললাম 95, তার 2 বছর পরে 1897 তখন হোসিয়ার ডব্লিউ লিভি ইনি নেক্সট পেটেন্ট করেন, এবং এই পেটেন্টের মূল বিষয়টা ছিল মোটর ওয়াজ প্লেসড ইনসাইড দ্য ক্র্যাঙ্কসেট অ্যাক্সেল হাব। কি বলেছে এখানে, যে মূল বিষয়টা হচ্ছে যে যে মোটরটাকে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে হাবের মধ্যে। হাবের মধ্যে মানে এখনকার যে ইলেকট্রিক স্কুটি গুলো চলে, এখানে কি হয় না, চাকাটাই হচ্ছে মোটর। তার মানে যেটাকে আমরা হুইল হাব বলছি, তার ভেতরে মোটরটাকে ব্যবহার করছি, বা যেটাকে আমরা চাকা বলছি সেটাই হচ্ছে আসলে মোটর। সেই কনসেপ্টটা কিন্তু দিয়ে নেক্সট পেটেন্ট তৈরি করেন কে না, ডব্লিউ লিভি। ইনি নেক্সট পেটেন্ট তৈরি করেন 1897 সালে। এরপর এরপর 1898, ঠিক তার 1 বছর পরে কি হয়েছিল না, নেক্সট পেটেন্ট তৈরি করেন। সেই পেটেন্টের মূল বিষয়টা কি ছিল, রেয়ার হুইল ড্রাইভ ইলেকট্রিক বাইসাইকেল। রেয়ার হুইল ড্রাইভ ইলেকট্রিক বাইসাইকেল মানে, রেয়ার হুইল ড্রাইভ মানে কি, পেছনের চাকায় যদি পাওয়ার যায় সেটাকে আমরা বলি রেয়ার হুইল ড্রাইভ। তো সেই রেয়ার হুইল ড্রাইভ ইলেকট্রিক বাইসাইকেল তৈরি করা হয়েছিল। এইটা, এই ছবিগুলো তো ভালো বোঝা যাবে না, কিছুটা আইডিয়া করতে পারবেন বিষয়টা কি। রেয়ার হুইল ড্রাইভ কথার মানে হলো যে পেছনের চাকাতে পাওয়ার যাবে এই ইলেকট্রিক সাইকেলে, এবং এখানে ইউজড এ ড্রাইভিং বেল্ট। তার মানে এই 3 নম্বর যে পেটেন্টটা তৈরি করা হয় 1898 সালে, সেখানে বেল্ট ড্রাইভ ব্যবহার করা হয়। মানে এখনকার যে স্কুটি গুলো সেখানে কি আছে না, চাকাটাই হচ্ছে মোটর, কোনো বেল্ট নেই। কিন্তু যদি আমরা ওলা দেখি, আথার ব্র্যান্ডেড যে সমস্ত টু হুইলার কোম্পানি আছে, সেখানে কিন্তু এখনো বেল্ট ড্রাইভ ব্যবহার করা হয়। মানে হাই স্পিড ইভি যেগুলো, সেখানে কিন্তু বেল্ট ড্রাইভ ব্যবহার করা হয়। তার মানে 3 নম্বর ইনভেনশনে বেল্ট ড্রাইভ ইউজ করা হয়। এরপর 1899, ঠিক তার পরের বছর একই রকম ভাবে পেটেন্ট হয়। সেই পেটেন্টের মূল বিষয়টা কি ছিল, রোলার হুইল স্টাইল ড্রাইভ ইলেকট্রিক বাইসাইকেল। এখানে যে সিস্টেমটা রোলার হুইল টাইপ মানে, একটু সহজ করে বলছি, আগেকার দিনে যে সাইকেল গুলো ছিল না, সামনে একটা হেডলাইটের মতো লাইট লাগানো ছিল, যেটা চাকার সঙ্গে লাগানো, চাকা ঘুরলে মোটরটা ঘুরবে, মোটরটা ঘুরলে বা যেটাকে জেনারেটর বলি, লাইটটা জ্বলবে। এই যে কনসেপ্টটা, সেই ধরনের একটা কনসেপ্ট এখানে ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলছি রোলার হুইল ইলেকট্রিক মোটর। রোলার হুইল টাইপ ইলেকট্রিক মোটর। হ্যাঁ, প্যাডেলটা ঘোরাতে আলোটা জ্বলে উঠতো, ওটা ছিল মানে সব আলোটা জ্বলার উৎস। একদম ঠিক। ওখানে যখন আলো জ্বলার জন্য মোটর ব্যবহার করছি, উল্টো দিক থেকে যদি বলি, মোটর দিয়ে আমি চাকাটাকে ঘোরাচ্ছি, সেই ধরনের কনসেপ্ট আচ্ছা, ব্যবহার করা হয়েছিল। মিট করে দাও, সেই ধরনের কনসেপ্ট বুঝতে পেরেছি। ব্যবহার করা হয়েছিল। তাহলে বুঝতে পারছি যে ইলেকট্রিক ভেহিকেল, যেটা আজকে 2026 সালে দাঁড়িয়ে আমাদের সেই সম্পর্কে আলোচনা করতে হচ্ছে, সেটা কিন্তু আজ থেকে 130 বছর আগে আবিষ্কার হয়েছে, কিন্তু আজকে বাজারে অ্যাপ্লিকেশন আসতে বা মানুষের চাহিদা জায়গাতে পৌঁছতে এত বছর লেগে গেছে। তার মানে কোনো একটা ইনভেনশন আজকে হলে তার অ্যাপ্লিকেশন 100 বছর পরে মানুষ কিন্তু সুবিধাটা পায়। এই জায়গা থেকে কোনো কোশ্চেন দিলে বলুন। এটা মূলত আমাদের একটা বেসিক কনসেপ্ট করার জন্য, যে ইভিটা কত বছর আগে এসেছে এবং কত বেসিক কনসেপ্ট থেকে ইভি কনসেপ্ট শুরু হয়েছিল, কিন্তু আজকে সেই ইভি মার্কেটে কিভাবে চলছে, ইভি ট্রাক, ইভি বাস, শুধু তাই নয়, ইভি ট্রেলার, ইভি জাহাজও কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় পৌঁছেছে ভাবতে পারছেন।
এই জায়গাটায় কোনো কোশ্চেন থাকলে বলুন, কেউ যেন রিপ্লাই করুন, বাকি একটু রিপ্লাই করবেন। বিধান বাবু, না ঋতু স্যার বাবু, নেই। মনে করলো স্যার। ঋতু বাবু রিপ্লাই করবেন। না স্যার নেই। ওকে, এরপর আমরা নেক্সট পার্টে যাচ্ছি, মিট করে দেবেন সবাই। ফিউচার অফ ইলেকট্রিক বাইক। যেহেতু আমাদের ফার্স্ট সেমিস্টারে 2 and 3 হুইলারের সিলেবাস, ফলে এখানে আমরা ইলেকট্রিক বাইক এবং স্কুটির সিলেবাসটাই পার্ট পার্ট করে আলোচনা করবো, পুরো বেসিক পার্টটা থাকবে। ইলেকট্রিক বাইকের ফিউচার কথা মানে হলো যে আজকে যে ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক টোটো চলছে, তার কোন কোন জায়গাগুলোতে এখনো ডেভেলপমেন্ট দরকার। এখন তো রিসার্চ চলছে, এখন তো ডেভেলপমেন্ট চলছে, তো সেই ডেভেলপমেন্টটা এখনো কোন কোন জায়গাতে দরকার। 1 নম্বর, লাইটার ইন ওয়েট। লাইটার ইন ওয়েট তার মানে ওয়েটটাকে হালকা করতে হবে। দেখবেন যে আমাদের নর্মাল যে সমস্ত স্কুটি বা বাইক আমরা ব্যবহার করি, সেই সমস্ত জায়গাতে যে মেটেরিয়ালটা ব্যবহার করা হয়, ইলেকট্রিক স্কুটিতে কিন্তু সেই ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয় না। কি ব্যবহার করা হয় না, প্লাস্টিক, কার্বন ফাইবার, এই ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয় যাতে ওজনটাকে হালকা করা হয়। তার মানে ওজনটাকে হালকা করার জন্য এই মেটেরিয়াল ডেভেলপমেন্ট সেটা কিন্তু দরকার। এই ছবিগুলো দেওয়া হয়েছে বোঝার জন্য বিষয়গুলো। 2 নম্বর, লার্জার রেঞ্জ স্মলার ব্যাটারি। ইভির সব থেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে ব্যাটারির সাইজ ছোট করতে হবে, ব্যাটারির পারফরমেন্সটাকে বৃদ্ধি করতে হবে। এটা হচ্ছে ইভির কিন্তু চ্যালেঞ্জ। এইটার উপর বেস করে কিন্তু আজকে ওলা বিজনেস করছে। ওলা কি করছে, এমন সব ব্যাটারি দিচ্ছে যেখানে প্রায় 300 কিমি যেতে পারবো ওয়ান সিঙ্গেল চার্জ, এবং সেই ব্যাটারির সাইজ কিন্তু অনেক ভয়ঙ্কর বড় তা কিন্তু নয়। এই কারণে কিন্তু আজকে মার্কেটে ওলা একটা বড় জায়গা অধিকার করেছে। শুধুমাত্র এই ব্যাটারির সাইজটাকে ছোট করা এবং তার সঙ্গে মাইলেজটাকে বৃদ্ধি করা, এইটাকে সামনে রেখেই কিন্তু ওলা আজকে বিজনেস করছে। 3 নম্বর, হায়ার পেলোড। পেলোড মানে কি না, ইভির ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখবেন যে প্রথম যখন ইভি আসে, মেনলি ইভি স্কুটি, সরি, ভিডিওটা অফ করে দেবেন কেদারবাবু, ভিডিওটা অফ করে দেবেন। ইভি স্কুটি যেটা ছিল সেটা কিন্তু লো স্পিড লো লোডের জন্য, কিন্তু এখন ইভি কিন্তু লোড ক্যাপাসিটি অনেক বৃদ্ধি করেছে। তার মানে 30 থেকে 50 টন 80 টন মাল নিয়ে যাওয়ার জন্য যে ইভি ট্রাক গুলো তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু ইভির অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি। তার মানে পেলোডটা কিন্তু দিন দিন বাড়ছে। পেলোড যত বাড়বে, ইভির মার্কেট ভ্যালু, ইভির চাহিদা কিন্তু তত বাড়বে। 4 নম্বর, ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমরা সবাই বুঝি। আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন খবরে দেখবেন যে ক্লাইমেট এমন ভাবে চেঞ্জ হচ্ছে, যেটাকে কন্ট্রোল করা কিন্তু মানুষের ক্ষেত্রে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এই ক্লাইমেট কন্ট্রোল করতে গেলে ইভি ছাড়া কখনোই কিন্তু সম্ভব নয়। আর জাস্ট এই কারণের জন্য ভারতবর্ষে ইভির যাতে মার্কেট তৈরি হয়, তার জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে প্রচুর সাবসিডি দিচ্ছে, এবং ইভির মার্কেট যাতে বৃদ্ধি হয় তার জন্য কিন্তু বিভিন্ন রকম ভাবে গভর্নমেন্ট বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তার কারণ ইভি যত বাড়বে, পরিবেশ দূষণ তত কমবে, ক্লাইমেট চেঞ্জটাকে কিছুটা হলেও কিন্তু কমানো সম্ভব। 5 নম্বর, কমার্শিয়াল ইউজ। কমার্শিয়াল ইউজ, আমরা ইভিটা কিন্তু জেনারেলি প্রাইভেট ইউজটাই বেশি ছিল। আজকে যদি আমরা এটা আমাদের ক্লাস পাবেন যে 2 হুইলার 3 হুইলারের মার্কেট ভ্যালু কত, সারা ইন্ডিয়াতে কি পরিমাণ 2 and 3 হুইলার ইউজ করা হয়, তার বেসিসে ইভি 4 হুইলার, ইভি বাস কত কত পার্সেন্টেজ আমাদের ইন্ডিয়াতে চলে, সেই বিষয়গুলো জানতে পারবেন। তো এখানে 2 and 3 হুইলার যদি দেখি, মোড়ে মোড়ে কয়েক হাজার কয়েক লক্ষ গাড়ি দেখতে পাবো, কিন্তু 4 হুইলার তুলনামূলক খুবই কম। যদি ইভি বাসের ক্ষেত্রে বলি, এখনো ইভি বাস প্রাইভেট প্লেয়ার কিন্তু এখনো অনেক কম। মানে প্রাইভেট যারা বাস চালায়, বাস মালিক, তারা কিন্তু ইভি বাস কিনছে না।
ঠিক আছে, তার মানে হেভি ভেহিকেল বা কমার্শিয়াল ভেহিকেলের ক্ষেত্রে ইভির বাজার এখনো কিন্তু অনেক বাকি, সেই বাজারটা কিন্তু এখনো সেই পর্যায়ে পৌঁছয়নি। এই হচ্ছে ইভির ফিউচার, যেগুলো ইভির বড় বড় সমস্যা, সেই সমস্যাগুলোকে ধীরে ধীরে করে সমাধান করা হচ্ছে এবং এটার উপর রিসার্চ চলছে। তো রিসার্চ যত বেটার হবে, যত বেটার ফল পাবো, সেই অনুযায়ী কিন্তু ইভির মার্কেট ভ্যালু দিন দিন আরো বাড়বে। এবার আসছে মডার্ন টেকনোলজি ইনবিল্ট ইন ইভি। ইভি বাইকে মডার্ন টেকনোলজি কি কি ব্যবহার করা হচ্ছে। এটা অনেকেই দেখবেন যে নর্মাল বাইকের ক্ষেত্রে যে পরিমাণ ফিচার্স আছে, ইভি বাইকে তার থেকে অন্তত হলেও দ্বিগুণেরও বেশি ফিচার্স পাবেন। মানে ইভি বাইকে টেকনোলজি বা ফিচার্স দেওয়াটা কিন্তু অনেক ইজি। এবং কি কি ফিচার্স দেওয়া পসিবল, যেটা আমরা নর্মাল বাইকে বেশিরভাগ ক্ষেত্রে দিতে পারি না। মানে আমি যদি আজকে রয়্যাল এনফিল্ড 3.5 লাখ টাকাতে কিনি, 3.5 লাখ টাকার বাইকে যে ফিচার্স পাবেন, একটা 1 লাখ টাকা দিয়ে বা 1.5 লাখ টাকাতে যদি একটা ওলা বাইক কেনেন, তার ফিচার্স লেভেল প্রচুর প্রচুর, মানে এত ফিচার্স আপনি ভাবতে পারবেন না। তো এই টেকনোলজিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলে দেওয়া পসিবল বা সহজ হয়, কারণ ইলেকট্রিক ভেহিকেল মূল পাওয়ার সোর্স কি? ব্যাটারি। আর আমি যে কোনো টেকনোলজি যখনই দেবো, সেটা কিন্তু ব্যাটারি দিয়ে ইজিলি অপারেটেড। কিন্তু যদি আমরা একটা রয়্যাল এনফিল্ড বাইকের ক্ষেত্রে দেখি, সেখানে কিন্তু ব্যাটারির পাওয়ার কি 12 ভোল্টের একটা ছোট ব্যাটারি ব্যবহার করা হয়, যার কাজ হচ্ছে গাড়িটাকে স্টার্ট করা। এর থেকে কিন্তু পাওয়ার সোর্স ওখানে আমরা বেশি দিতে পারছি না বা দিচ্ছি না। কি কি আছে এখানে? 1 নম্বর হচ্ছে সিলেক্ট প্রপার ডেস্টিনেশন। এই বিষয়টা কি না, ইভি বাইকের যে ডিসপ্লেটা দেওয়া হচ্ছে, সেই ডিসপ্লেতে এমন ভাবে সিস্টেম করা হচ্ছে যে ধরুন আপনি ইভি বাইক ভাড়ায় নিয়েছেন, কারণ বেঙ্গল থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে কিন্তু ভাড়ায় পাওয়া যায়, ভাড়ায় নিয়েছেন। তো যখন ভাড়ায় নিলেন, তখন আপনার রুট সিলেক্ট করতে হবে যে আমি এই রুট থেকে এই রুটে যাব, এবং সেই রুটটা হবে এইরকম। আপনি যদি এই রুটের বাইরে অন্য কোনো রুট দিয়ে চলে যান বা অন্য কোনো দিকে চলে যাওয়ার চেষ্টা করেন, আপনার আপনার স্কুটি বন্ধ হয়ে যাবে। তার মানে যে রুটটা সিলেক্ট করেছে সেই রুট ছাড়া অন্য কোনো রুটে গেলে স্কুটি বন্ধ হয়ে যাবে। তার মানে আপনি চুরি করে নিয়ে যেতে পারবেন না, এবং আপনার যে মানে কিলোমিটার, ধরুন এই ডিস্টেন্সটা ধরুন 5 কিলোমিটার, আপনি চাইলে কিন্তু আর একটু বেশি দূরত্ব ঘুরে চলে আসবো, সেটা কিন্তু করতে পারবেন। এইভাবে কিন্তু স্মার্ট টেকনোলজি এখানে দেওয়া হচ্ছে। 2 নম্বর ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি। এটা তো অনেকেই জানেন, ফিঙ্গারপ্রিন্ট মানে বাইকে কোনো চাবি থাকবে না, ফিঙ্গারপ্রিন্ট আপনি ফিঙ্গার দিয়ে টাচ করবেন, বাইক ওপেন হবে। মানে চুরি করার অপশন প্রায় নেই বললেই চলে, ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি। এরপর অ্যাক্সিডেন্ট এসএমএস অ্যালার্ট। এটা ওনারা অনেকেই শুনেছেন যে ইভি বাইক নিয়ে, ধরুন আপনার ইভি বাইক যেহেতু 18 বছরের নিচেও ব্যবহার করা যায়, মানে ইভি বাইক যেগুলো মানে লো স্পিড হয়, পরে বলছি, লো স্পিড যে সমস্ত বাইক, তার কোনো লাইসেন্স লাগে না। তার মানে 10 বছর, 12 বছর, 14 বছরের ছেলে মেয়েরাও ব্যবহার করতে পারবে। তো সেখানে রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আপনার মোবাইলে এসএমএস অ্যালার্ট চলে আসবে। এই সিস্টেম গুলো কিন্তু ইভি বাইকে অলরেডি ইউজ করা হচ্ছে। 4 নম্বর জিপিএস। জিপিএস নিয়ে খুব বেশি বলার কিছু নেই। জিপিএস এখন প্রায় গাড়িতে আমরা দেখতে পাবো, যেখানে আমরা রুট মানে কোন রাস্তা দিয়ে যাবো সেটা সহজে খুঁজে বের করতে পারি, জিপিএস ব্যবহার করা হয়। 5 নম্বর হেলমেট উইথ মোবাইল অ্যাপ। ইভি বাইকে এমন কিছু হেলমেট ব্যবহার করা হচ্ছে, এই হেলমেটের স্ক্রিনটাই হচ্ছে আপনার মোবাইলের স্ক্রিন বা গাড়ির ডিসপ্লে। মানে হেলমেটটা পরে কাঁচের উপরে আপনি নিজে দেখতে পাচ্ছেন, এবং সেখানে আপনি ভয়েস দিচ্ছেন। মানে ধরুন যেরকম ভাবে ধরুন বললেন যে সং স্টার্ট, গান স্টার্ট হয়ে যাবে, তার মানে ভয়েস কমান্ডে আপনার পুরো সিস্টেমটা কন্ট্রোল হচ্ছে। এই ধরনের টেকনোলজি গুলো কিন্তু আমরা ইভির ক্ষেত্রে দেখতে পাবো। 6 নম্বর স্মার্টফোন ইউজলেস। এই বিষয়টা কি? এটা টেসলা কোম্পানির ডিসপ্লে। কোম্পানি কি করছে, ধরুন আপনার একটা সাইকেল কিনেছেন, তো সাইকেলের
যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটা কিন্তু কম দাম। একটা সাইকেলের দাম কত হয়? 10,000 15,000 টাকা। তো সেক্ষেত্রে এই ডিসপ্লেটার দাম যদি 5,000 টাকা হয়, সেটাই হচ্ছে অনেক বেশি খরচ সাপেক্ষ। কি করেছে, সরি, আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইল, সেই মোবাইলটাই এখানে জ্যাকটাকে কানেক্ট করে বসিয়ে দিলে মোবাইলের স্ক্রিনটাই আপনার এজ এ ডিসপ্লে হিসেবে কাজ করবে। মানে আলাদা করে কোনো ডিসপ্লে নেই, যেটা আপনার কাছে মোবাইল, যখন আপনি সাইকেল চালাচ্ছেন ওটাকে আপনি এজ এ ডিসপ্লে হিসেবে কানেক্ট করে দিলে এজ এ ডিসপ্লে মতো কাজ করবে। তাহলে বুঝতে পারছি যে নর্মাল বাইকের তুলনায় ইভি বাইকে যে টেকনোলজি গুলো ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি ইউজফুল। এই জায়গা থেকে কোনো কোশ্চেন থাকলে বলুন। স্যার এখন যে ওলা S1 প্রো বলে যে মডেলটা আছে, হ্যাঁ, ওই মডেলে এখন চাবির আর প্রয়োজন হয় না। আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন ডিসপ্লেতে, হুম, আপনি পাসওয়ার্ড মারবেন এবং আপনার কাছে যাতে আপনার মোবাইলটা থাকে, মোবাইলটা অটোমেটিক ডিটেক্ট করবে এবং পাসওয়ার্ড টিপলে তবেই খুলবে অটো, এক- তারপরে আপনি চালাতে পারবেন। একদম একদম তাই। এখন আর ওলা S1 প্রো মডেলটায় কোনো চাবিরই প্রয়োজন হয় না। আপনি শুধু আপনার কাছে আপনার মোবাইলটা থাকলেই আপনার স্কুটি অ্যাক্টিভ হবে, তারপরে আপনি পাসওয়ার্ড দিলে তবেই স্কুটি স্টার্ট হবে। একদম, একমাত্র ওলা মানে অনেক কোম্পানি আছে, আথারও খুব ভালো মার্কেট করছে। এই ওলা কোম্পানি পুরো মনোপলি বিজনেস করছে। কিভাবে করছে না, ওলা এমন ভাবে সিস্টেম গুলো তৈরি করে রেখেছে যে ওলার যদি একটা মানে মোটরের প্রবলেম হয়, আপনি যে কোনো দোকানে কিন্তু মোটর খুলতে পারবেন না। মোটর খুলতে পারবেন, মোটর লাগালে আর মোটর স্টার্ট হবে না। মানে ওখানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার হচ্ছে পুরো সফটওয়্যার ইনক্লুড করা আছে। মানে মোটরকে ডিসকানেক্ট করলেন মানে আবার যদি পুরো প্রোগ্রামটাকে রিসেট করেন তবেই মোটর স্টার্ট হবে, না স্টার্ট হবে না। যে কন্ট্রোলার আছে ওলা বাইকে, সেই কন্ট্রোলের ক্ষেত্রে একই বিষয়। ওলার মধ্যে আপনার মানে টোটাল সিস্টেমটাকে এমন ভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিচ্ছে যে ওদের নিজস্ব শোরুম ছাড়া আপনি বাইরে ওলা বাইকের একটাও কাজ করাতে পারবেন না। আর এই কারণে ওলা কিন্তু মনোপলি বিজনেস করছে। ঠিক এই জায়গাতে ওলার একটা সমস্যাও তৈরি হচ্ছে। সেটা কি, ধরুন আপনার গ্রামে বাড়ি, আমি বাইক নিয়ে গ্রামে চলে গেলেন, সেখানে তো ওলার শোরুম পাবেন না, বা ওলার শোরুম তো এখন অতটা অ্যাভেলেবেল হয়নি। তো সেই জায়গা থেকে কিন্তু সার্ভিস খুব সমস্যা। মানে আপনি একটা বাইক আজকে দিয়ে গেলে এখন 1 মাস পরে তার রিটার্ন পাচ্ছেন। এই সার্ভিসের প্রবলেমটাও কিন্তু ওলার ক্ষেত্রে একটা বড় প্রবলেম তৈরি করছে। সেই জায়গায় যদি আপনি নর্মাল লোকাল বাইক কেনেন, আপনি এখন অনেক শোরুম হয়ে গেছে যেখানে সেখানে আপনি ইজিলি প্রবলেম সলভ করতে পারবেন। আপনি নিজেই যদি বেসিক আইডিয়া থাকে, রাস্তার মধ্যে ব্রেকডাউন হলেও আপনি সারিয়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু ওলা সেই জায়গা থেকে অন্য ধরনের বিজনেস করছে। বুঝতে পারছেন? আচ্ছা, এই জায়গা থেকে কোনো কোশ্চেন নেই তো? স্যার উপরে একটা ছিল কিছু হ্যাঁ, প্রাইস বলে, ওটা মনে হচ্ছে স্যার আপনি হাইড হয়ে গেছে কোনোখানে একটা দেখুন ওপরে প্রাইস টপিকটা যখন বোঝা যাচ্ছে। এই এই যে উপর এইখানে পেজের আছে। না না একদম এখানে উপরে চলে যান, একটু নিচে আসুন স্যার। না না আরেকটু নিচে, আরেকটু নিচে। না না আপনি ওপর উল্টো যাচ্ছেন, উল্টো আসুন। হ্যাঁ আরেকটু নামা, স্ক্রল করুন। না ওপরে উঠবেন না, আপনি ওপরে উঠছেন, নিচে নামুন, নিচে নামুন। নিচে তুলছে। না না স্ক্রলটাকে আমি বলছি কি, স্ক্রলটা আপনার দিকে ঘোরান স্যার। আর একটু তুলুন ওপরে, যেমন তুলছিলেন ওইভাবে তুলুন, আরেকটু তুলুন। তুলছি। আরেকটু হ্যাঁ আরেকটু, ব্যাস ব্যাস ব্যাস। দেখুন 6 নম্বর পয়েন্টটা। ও আচ্ছা, এটা কোনো বিষয় নেই। প্রাইস এন্ড অ্যাভেলেবিলিটি, এই বিষয়টা কি, আজকে আপনি যদি নর্মাল পেট্রোল বাইক কেনেন, মিনিমাম 1 লাখ থেকে 1,20,000 এর নিচে কিন্তু আপনি একটা কোনো বাইক পাবেন না। মানে নর্মাল টিভিএস বাইকেরও মিনিমাম 1 লাখ টাকা দাম। সেই জায়গায় যদি ইভি কেনেন, সেখানে আপনি 40 থেকে 50 হাজার টাকাতে ইভি পেয়ে যাচ্ছেন। আর জাস্ট এই কারণের জন্য ইভির মার্কেট ভ্যালু এত বেড়ে গেছে। মানুষের হাতে, সবার হাতে তো অত বেশি পয়সা নেই। মানুষ কি করছে, যে কম টাকাতে যেহেতু গাড়ি পাচ্ছে, সেই জন্য মানুষ ইজিলি ইভিটাকে একসেপ্ট করছে। এই কারণে ইভি কিন্তু ইভি, সাইকেল তো, ইভি সাইকেল না, ইভি স্কুটির ক্ষেত্রে বলছি। 40 থেকে ইভি বাইকও 50, ওটা হয়। হ্যাঁ, 40 থেকে 50 হাজার টাকাতেই ভালো বাইক আপনি পেয়ে যাবেন, যেটা নর্মাল বাইকের ক্ষেত্রে ভাবাই যায় না। আর স্যার 30,000 টাকাটাও দিয়ে দিচ্ছে কোথাও কোথাও, 30-এরও দিয়ে দিচ্ছে।
একদম। এবং অ্যাভেলেবিলিটি বিষয়টা কি? অ্যাভেলেবিলিটি মানে ধরুন আজকে যদি আপনি রয়্যাল এনফিল্ডের গাড়ি কিনতে চান, তার যে শোরুম, আপনি কিন্তু অনেক অ্যাভেলেবেল শোরুম পাবেন না ব্র্যান্ডেড কিনতে গেলে। কিন্তু ওলার ইভির ক্ষেত্রে এত এত পরিমাণে ওয়ার্কশপ অলরেডি বিভিন্ন জায়গায় ওপেন হয়ে গেছে, আপনি কিন্তু অনেক ইজিলি এটা অ্যাক্সেস করতে পারবেন। মানে আমরা দেখবেন একটা মফস্বল শহরে দেখবেন 10টা ওয়ার্কশপ ওপেন হয়ে গেছে। সেই অ্যাভেলেবেল ব্যাপারটা কিন্তু ইভিতে অনেক বেড়ে গেছে, আর সেই কারণে কিন্তু ইভি মানুষ প্রচুর পরিমাণে কিনছে। মানে বিষয়টা এরকম যে মানুষ ইভিটাকে একসেপ্ট করছে। কেন করছে? তার ব্যাকগ্রাউন্ডে কি টেকনিক্যাল পার্ট আছে, কি টেকনিক্যাল বিষয় আছে, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ আমরা ইভি নিয়ে আলোচনা করছি, তার মানে শুধু টেকনিক্যাল পার্ট থাকবে না, ইভির বিজনেস কিভাবে গ্রো করছে, কেন গ্রো করছে, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া থাকা দরকার। নেক্সট পার্ট, ল অ্যান্ড রেগুলেশনস অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন ইলেকট্রিক বাইক। এখানে একটা বিষয়, নর্মাল বাইক নিয়ে যখন আমরা রাস্তায় বেরোবো, তার রুলস অ্যান্ড রেগুলেশন যা থাকে, ধরুন লাইসেন্স থাকতে হবে, ধোঁয়া পরীক্ষা কাগজ থাকতে হবে, এই ধরনের যে রুলস রেগুলেশন আছে, তার যে ফাইন স্ট্রাকচার আছে, ইভির ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট আলাদা করে রুলস রেগুলেশন বানিয়েছে। যেখানে নর্মাল বাইকের থেকে ইভি বাইকে অনেক বেশ কিছু বিষয় কিন্তু ছাড় দিয়েছে। কি কি ছাড় দিয়েছে? ইভি বাইক যদি আপনি লো স্পিড চালান, আপনার কোনো হেলমেট লাগবে না। এবং ইভি বাইকে যে সমস্ত গাড়িতে কোনো হেলমেট লাগছে না, বা যে সমস্ত গাড়িতে কোনো লাইসেন্স লাগছে না, সেই গাড়িগুলো যদি আপনি সিগন্যাল ব্রেক করেন, সেখানে আপনাকে কেস দিতে পারবে না। কেন? তার তো কোনো নাম্বার প্লেটই নেই, তার তো কোনো রেজিস্ট্রেশনই নেই। তো এই সমস্ত যে অ্যাডভান্টেজ গুলো, সেই অ্যাডভান্টেজ গুলো মানুষ পাচ্ছে বলে কিন্তু ইভিটাকে একসেপ্ট করছে। আচ্ছা, এখানে যখন আমরা একটা ইভি গাড়ি কিনতে যাব, সেটা যদি হাই স্পিড ইভি হয়, তাহলে অবশ্যই লাইসেন্স থাকতে হবে, এবং সেখানে কি কি লাগবে সেটা এখানে দিয়েছে। এটা খুব বেশি আলোচনা করছি না। মানে কার রেজিস্ট্রেশনের জন্য কি কি লাগবে, অ্যাড্রেস প্রুফ লাগবে। স্যার হ্যাঁ। বলছি নর্মাল যে ইভি গাড়ি, সে মানে হুম। ইভি স্কুটি, সেটার নর্মাল অ্যাভারেজ স্পিড কত? না, নর্মাল স্পিড ওভাবে বলা যাবে না। প্রথমে হচ্ছে যে আমরা লো স্পিড যেগুলো বলছি, সেগুলো মোটামুটি 30 থেকে 50 কিমি পার আওয়ার এই স্পিড হয়, যেগুলোতে লাইসেন্স আচ্ছা। লাগে না। মিট করে দাও। আর যেগুলোতে লাইসেন্স লাগে, মোটামুটি 40 থেকে 50 কিমির বেশি স্পিড হলে, মানে 50-এর বেশি, 60, 70, 80, মানে ম্যাক্সিমাম স্পিড যদি এর বেশি হয়, 50-এর বেশি হয়, তখন সেখানে লাইসেন্স লাগবে। আর আচ্ছা, অবশ্যই নাম্বার প্লেট থাকবে, ঠিক আছে? তাহলে 30 থেকে 50 কিলোমিটার যেটা, সেটাতে লাইসেন্স লাগে না? না, যারা 18 প্লাস তাদের জন্য, না 18 এর তলায় হলেও না, হবে? লাইসেন্স লাগে না, মানে কারোরই লাইসেন্স লাগে না, মানে যে কেউ ওই বাইকটা নিয়ে রাস্তায় বেরোতে পারে। আচ্ছা। বুঝা গেছে? স্যার। এরপর আহ, যখন আপনি বাইক কিনতে যাবেন, যদি লাইসেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাড্রেস প্রুফ হিসেবে কি কি দিতে পারেন, এগুলো ডকুমেন্টেশনের পার্ট, এগুলো আমাদের খুব বেশি আলোচনা না করলে চলবে। এখানে দেওয়া আছে ভোটার কার্ড, আধার কার্ড, ওয়াটার বিল, এলআইসি, পাসপোর্ট, টেলিফোন বিল, ব্যাংক স্টেটমেন্ট। এইগুলোর মধ্যে যে কোনো একটা আপনি যে অ্যাড্রেস প্রুফ হিসেবে দিয়ে বাইকটা কিনতে পারেন, যদি সেটা লাইসেন্স যুক্ত বাইক হয়। আর যদি লাইসেন্স বিহীন বাইক হয়, যে বাইক কেনার জন্য কোনো লাইসেন্স লাগে না, সে বাইকের জন্য কোনো কিছুই দরকার নেই। আপনি সাইকেলের মতো টাকা দেবেন, নেবেন, চলে আসবেন। আচ্ছা, আইডেন্টিটি প্রুফ হিসেবে কি লাগবে? আইডেন্টিটি প্রুফ হিসেবে কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর ভোটার কার্ড, এই 4টে অপশন আছে। এই 4টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনার থাকতে হবে অ্যাজ এ আইডেন্টিটি প্রুফ হিসেবে একটা লাইসেন্স যুক্ত বাইক কেনার জন্য। এইগুলো ডকুমেন্টেশনের পার্ট। এরপর পরে নেক্সট পার্ট আলোচনা করছি, ইলেকট্রিক ভেহিকেল উইদাউট ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক ভেহিকেল কম্পালসারি টু ড্রাইভিং লাইসেন্স। এই দুটোর মধ্যে কি বিষয় আছে? এখানে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গভর্নমেন্টের যে নিয়ম রুলস আছে, সেই রুলসটা আমরা পড়বো। কিন্তু
বাজারে সেটার সঙ্গে মিলবে না, তার কারণ বাজারে আমরা বুঝতেই পারছি যেহেতু ইন্ডিয়া, ফলে সেখানে অনেক ধরনের ভেতরে 2 নম্বরই বিষয় থাকে, তো সেই জন্য বাজারের সঙ্গে মিলবে না, কিন্তু গভর্নমেন্টের যে রুলস সেই ওয়াইজ এখানে আমরা আলোচনা করব। এই যে আমরা বলছি লো স্পিড স্কুটি, এই লো স্পিড স্কুটি কোন ধরনের স্কুটিকে বলবো, মানে কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা লো স্পিড বলবো? এর দুটো ক্রাইটেরিয়া আছে। 1 নম্বর হচ্ছে ওই স্কুটিতে যে মোটরটা ব্যবহার করা হয়েছে, যে মোটরটা ব্যবহার করা হচ্ছে সেই মোটর 250 ওয়াট বা তার থেকে কম হতে হবে। মানে ইলেকট্রিক স্কুটিতে যে মোটর ব্যবহার করা হয়েছে সেই মোটরটা 250 ওয়াট বা তার থেকে কম হতে হবে, এই একটা ক্রাইটেরিয়া। আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে এই মানে এই বাইকের ম্যাক্সিমাম স্পিড 25 কিমি পার আওয়ার হবে, মানে 25 কিমি পার আওয়ার, এর থেকে বেশি স্পিড হবে না। যদি এই দুটো ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া ম্যাচ করে তখন সেই বাইককে আমরা বলবো লো স্পিড বাইক, যে বাইক রাস্তায় চলার জন্য কোনো লাইসেন্স দরকার হয় না। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। আর লাইসেন্স কখন দরকার হবে তাহলে? যদি 250 ওয়াটের থেকে বেশি ক্ষমতা সম্পন্ন মোটর ব্যবহার করা হয়, আর যদি ওই মোটর বা ওই স্কুটির স্পিড 25-এর বেশি হয়, তখন তার জন্য অবশ্যই লাইসেন্স লাগবে এবং সেই স্কুটির আর নাম্বার প্লেট থাকবে। ঠিক আছে? তার মানে এই ক্রাইটেরিয়াটা হচ্ছে গভর্নমেন্ট থেকে ফিক্সড করে দিয়েছে। এটা কিন্তু মনে, এটা এই টেকনিক্যাল পার্টটা কিন্তু অধিকাংশ লোকই বোঝে না বা জানে না। শুধু বোঝে না নয়, মানে পুলিশরাও জানে না। আমার নিজেরই গাড়িতে নাম্বার প্লেট নেই, রাস্তায় যে কতবার পুলিশ ধরেছে নাম্বার প্লেট নেই কেন জিজ্ঞেস করার জন্য, তার মানে এই বিষয়গুলো পুলিশ কিন্তু অবহিত নয়, অধিকাংশ পুলিশ। তার মানে পুলিশদের ইভি সম্পর্কে ট্রেনিং এর যথেষ্ট অভাব আছে। এরপর 4 নম্বর বিষয়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফিস। ইভির ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে বেশ কিছু ছাড়পত্র দিয়েছে। মানে যদি আমি 2 হুইলারের ক্ষেত্রে তো বুঝতে পারবেন না, 4 হুইলারের ক্ষেত্রে আমি বলছি, যদি আপনি ইভি 4 হুইলার কিনেন, সেই ইভি যদি 80% ইন্ডিয়ান প্রোডাক্ট হয়, মানে ইন্ডিয়াতে প্রোডাক্ট, মানে ইন্ডিয়ার মানে গাড়ির মধ্যে যে পার্টস গুলো আছে সেই পার্টস গুলোর 80% যদি ইন্ডিয়ান প্রোডাক্ট হয়, তাহলে আপনি 4 হুইলারের উপরে ছাড় পাবেন, যেটা টাটা এটা অনেকটা মেনটেন করে। এবং ছাড় পাবেন মানে ধরুন যখন আপনি প্রথমে গাড়ি কিনছেন সেখানে গাড়ির জন্য একটা ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সে ছাড় পাবেন। গাড়ি যখন কিনছেন একটা রোড ট্যাক্স লাগে, সেই রোড ট্যাক্সেও ছাড় পাবেন। এবার প্রত্যেকটা পার্টে পার্টে কিন্তু আপনি অনেকটা ছাড় পাবেন, যেটাকে আমরা ভর্তুকি বলি, বাংলা ভাষায় ভর্তুকি বলি। গভর্নমেন্ট সেই ছাড়পত্র বা ভর্তুকিটা দিচ্ছে যাতে মানুষ ইভিটা ইজিলি কেনে। ঠিক আছে? এবং রেজিস্ট্রেশন ফিস যেটা বললাম, যে গাড়ি যখন কিনবেন তার যেটা রেজিস্ট্রেশন ফিস লাগে সেখানেও কিন্তু অনেক পরিমাণ ভর্তুকি দিচ্ছে, আর সেই ভর্তুকির লোভে মানুষ কিন্তু ইভিটা কিনছে। আর সবাই যে লোভে কিনছে তা নয়, অধিকাংশ বেশ কিছু লোক জেনে বুঝে কেনে, সত্যিকারে জানে যে এর খরচ কম, ডেইলি মেনটেনেন্স কম, সেই জন্য কিনছে। কিন্তু বেশ কিছু কাস্টমার যারা টেকনিক্যাল বিষয়টা বোঝেই না, তারা কিন্তু লোভে কিনছে, যে ইভি কিনলে আমরা এই ছাড় পাচ্ছি, চলো ইভি কিনে নি। তো এইগুলো, এই রিজন গুলো কিন্তু ইভির মার্কেটটা গ্রো হওয়ার প্রধান কারণ। আচ্ছা, এতটা পর্যন্ত কোনো কোশ্চেন নেই তো? রিপ্লাই করুন। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলুন। হ্যাঁ, বলছি এই যে যেখানে বললেন উপরের যেটা বললেন যে লাইসেন্স 25 কিমি পার আওয়ারের বেশি যদি হয়, তাহলে লাইসেন্স বলতে ওটা কি লাইসেন্স করাতে হয় লাইসেন্স actually? ড্রাইভিং, মানে আমার ড্রাইভিং লাইসেন্স। যেটা মানে মোটরসাইকেলের যেটা গিয়ার ওই লাইসেন্সে হয় নাকি আলাদা কিছু করে করাতে হয়? না, ইলেকট্রিক ভেহিকেলের জন্য আলাদা করে কোনো ড্রাইভিং লাইসেন্স হয় না। ড্রাইভিং লাইসেন্স মানে আমরা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে যে লাইসেন্স গভর্নমেন্ট থেকে আমাদের দেয়, যেটা আমরা ড্রাইভিং লাইসেন্স বলি, সেই লাইসেন্সের কথা বলছি। কিন্তু সেখানে যদি আপনি লো স্পিড বাইক চালান
আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স লাগবে না। কিন্তু যদি সেই মানে লো স্পিড বাইক মানে সেই বাইকে কোনো নাম্বার প্লেট থাকবে না, কোনো রেজিস্ট্রেশন থাকবে না, বুঝতে পেরেছেন? আর যদি হাই স্পিড বাইক কেনেন তাহলে কিন্তু তার নাম্বার প্লেট থাকবে, তার কিন্তু রেজিস্ট্রেশন থাকবে। মানে ধরুন আপনি বাইক কিনেছেন, আপনার নামে শুধু একটা বিল দেবে যে এত টাকার বাইক, ব্যাস ওইটুকুই। আপনার না কোনো চ্যাসিস নাম্বার আছে, না কোনো মোটরের কোনো সিরিয়াল নাম্বার, মানে কোনো কিছুই। কিন্তু ধরুন আপনাকে কেউ একটা বাইক গিফট করলো, সে দোকানে গেল, টাকা দিল, বাইক কিনলো, আপনাকে গিফট করে দিল, চাবি দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। কিন্তু নর্মাল বাইক বা লাইসেন্স যুক্ত যে সমস্ত বাইক আছে বা যে সমস্ত বাইকের নাম্বার প্লেট আছে, আপনি কিন্তু চাইলেই আমাকে চাবি দিয়ে দিল, বললো যে তোমার গাড়ি তুমি নিয়ে চলে যাও, নিয়ে আসতে যাবে না। কেন না, যে নাম্বার প্লেটটা আছে তার একটা রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশনের একটা মালিক আছে। তার মানে আপনার ধরুন আপনার বাড়ির কারোর বাইক, আপনি রাস্তা নিয়ে বেরিয়েছেন, যদি কেস খেয়ে যান ওই গাড়ির মালিককে ধরবে, আপনাকে ধরবে না। কিন্তু যেখানে নাম্বার প্লেট নেই সেখানে গাড়ির মালিক বলে কেউ নেই, যে চালাচ্ছে সেই মালিক। বিষয়টা বুঝতে পারলেন? ওকে স্যার। হয়ে গেছে যে আপনি যদি অন্য বাইক চালান তাহলে আপনাকে তার কাছ দিয়ে এনওসি নিতে হবে। হ্যাঁ, এনওসি নিতে হবে এবং তার ডকুমেন্টেশনের পার্ট থাকে। বা ধরুন আপনি যদি কমার্শিয়াল ভেহিকেল চালান, আপনার মালিক থেকে কিন্তু এনওসি নিতে হবে, তার একটা ডকুমেন্টস থাকবে যে আমি আপনাকে চালাতে দিলাম, না হলে কেস খেয়ে গেলেই মালিকের মালিকের যাবে। প্যান কার্ড নাম্বার সব দিয়ে আপনাকে এনওসি বের করাতে হবে, তবেই আপনি অন্য একদম কারোর গাড়ি চালাবেন। একদম তাই। কিন্তু এই যে ঝামেলা, এই বিষয়টা কিন্তু ইভির লো স্পিডের ক্ষেত্রে নেই। এই জন্য দেখবেন রাস্তায় যত গাড়ি চলে, তার মানে ইভির ক্ষেত্রে বলছি, প্রায় মোর দেন 70% গাড়ি হচ্ছে লাইসেন্স বিহীন, মানে যার কোনো নাম্বার প্লেট নেই। বাকি 30% দেখবেন যে লাইসেন্স যুক্ত। লাইসেন্স যুক্ত কোনগুলো হয়? মূলত ওলা, আথার, যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি, যেগুলো হাই পিক আপ গাড়ি, সেখানে অবশ্যই নাম্বার প্লেট থাকবে। কিছু লোকাল কোম্পানি আছে তাদেরও নাম্বার প্লেট হয়, কিন্তু বেশিরভাগ লোকাল কোম্পানির কোনো নাম্বার প্লেট নেই। কারণ লোকাল কোম্পানিগুলো বিজনেস করছেই এইভাবে, যে আপনার রেজিস্ট্রেশন লাগবে না, কোনো ডকুমেন্টস লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি গাড়ি নিয়ে যান আর চালান। আপনার বাড়ির বাচ্চাও চালাতে পারবে, বাড়ির মহিলাও চালাতে পারবে, কোনো প্রবলেম নেই। তো না কোনো ধোঁয়া পরীক্ষার ব্যাপার আছে, না কোনো কোনো কিছু বিষয় নেই, মানে কোনো হেডেক নেই। মানে এই বিষয়টাই মানুষকে বুঝিয়ে কিন্তু লোকে ইভি বাইক বিক্রি করছে, বুঝতে পারছেন? তার মানে অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে মনোপলি বিষয়টা চেঞ্জ হচ্ছে, মানে মানুষের ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স এবং বিজনেস পলিসি গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? সাধারণ কনসেপ্টে যে অটোমোবাইল এতদিন ছিল, সেই কনসেপ্ট কিন্তু এখন আর বাজারে অতটা চলে না। তো সেই বিষয়গুলোই আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, তাহলে কিন্তু বিষয়টা আমরা একদম ভিত থেকে, মানে ইভির একদম ভিতটা আমাদের ক্ষেত্রে স্ট্রং হবে। মানে আমার কাছে যদি কেউ সাজেশন নিতে আসে, আপনি তাকে খুব সুন্দর করে সাজেস্ট করতে পারবেন, যদি আমরা প্রত্যেকটা বিষয় আমরা বুঝি। ওকে, আমরা এটা লাস্ট পয়েন্ট আলোচনা করছি, এটা হলে আমাদের ক্লাস শেষ হবে আজকে। আচ্ছা, এটা আমাদের একটু জিজ্ঞেস করি, আপনারা অনেকেই বলতে পারবেন। ধরুন ইভি প্রাইভেট কার আর ইভি কমার্শিয়াল কার, কি করে বুঝবেন? কে জানেন? স্যার বলবো? হ্যাঁ একদম। স্যার একটা নেম প্লেট দেখেছি সবুজ হয়, ঠিক আছে, হুম। আর একটা নেম প্লেট দেখেছি ইয়েলো হয়। হ্যাঁ এই দুটোর মধ্যে মনে হচ্ছে সবুজটা প্রাইভেট পারপাসে ইউজ হয়, কারণ কারণ দেখেছি যারা বাইক গুলো চালায়, ধরুন ওলা বা আথার যা বলছেন, এইগুলোর যে নেম প্লেট আছে না, এগুলো দেখেছি সবুজ নেম প্লেটের গাড়ি, তার মানে এগুলো নিজস্ব, তাই তো? আর হলুদ যেগুলো আছে সেগুলো মনে হচ্ছে কমার্শিয়াল, কারণ আমি ওই 3 চাকার গুলোর সামনে কিন্তু হলুদ দেখেছি। আচ্ছা, ওকে। না, নেক্সট কাকে বলুন? আমি হ্যাঁ একটু অভয় বলুন। বলছি। হ্যাঁ ইভি যেটা প্রাইভেট গাড়ি হয় ওটার নাম্বার প্লেটটা হালকা হয় যতদূর, আর যেটা কমার্শিয়াল ওটার ক্ষেত্রে ডার্ক গ্রিন হয়। এইরকম গ্রিনের ভাগ করা থাকে কমার্শিয়াল আর এর ক্ষেত্রে। আচ্ছা, আর কেউ বলুন। বিধান বাবু কোন আইডিয়া আছে বলুন, বিট্টু বাবু। স্যার ইভির ক্ষেত্রে বলি, সবুজ প্লেট মানে আমাদের ইভি কার অ্যাকচুয়ালি, সে ওকে, 2 চাকায় হোক 4 চাকায় হোক। আর কমার্শিয়াল বলতে স্যার ইয়েলো প্লেট, আমি যেটা বুঝি কমার্শিয়ালের ক্ষেত্রে ইয়েলো প্লেটই হয়। না মানে একটা নাম্বার প্লেটের দুটো জিনিস হয়, একটা হচ্ছে নাম্বার প্লেটের কালার হয় আর একটা হচ্ছে লেটারের কালার হয়।
বুঝতে পারছেন? একটা হয় নাম্বার প্লেটের কালার, একটা হচ্ছে লেটারের, মানে যে লেটারটা লেখা থাকে, নাম্বারটা লেখা থাকে তার কালার হয়। এই দুটো স্যার কালার দিয়ে হোয়াইট আমাকে হোয়াইট লেখা থাকে আর ইয়েলো লেখা থাকে, মানে কালারটা থাকে স্যার সবুজ প্লেটের উপরে। একদম একদম তাই। তো বিষয়টা হচ্ছে যে যখন নাম্বার প্লেট গ্রিন হবে, ওই ডার্ক গ্রিন, ব্লু গ্রিন এসব কোনো ব্যাপার নেই, গ্রিন হলে সেটা হবে ইভি। মানে গ্রিন নাম্বার প্লেট মানে 100% ইভি। এটা 1 নম্বর বিষয়। এইবার যদি কমার্শিয়াল ইভি হয়, সেক্ষেত্রে গ্রিন নাম্বার প্লেট, লেটার গুলো হবে ইয়েলো কালার, লেটার গুলো হবে ইয়েলো কালারের। যদি লেটার গুলো হোয়াইট কালারের হয় তখন সেটা হবে প্রাইভেট। তার মানে গ্রিন নাম্বার প্লেট মানে ইভি, লেটার গুলো যদি হোয়াইট কালারের হয় তাহলে প্রাইভেট ইভি, লেটার গুলো যদি ইয়েলো কালারের হয় তাহলে কমার্শিয়াল ইভি। ঠিক আছে? আর স্যার তাহলে হলুদ গুলো কিসে হয় স্যার? ইভিতে তো হলুদ প্লেট ওলা দেখেছি আমি স্যার। না, হলুদ প্লেট সেটা আলাদা। হলুদ প্লেট হচ্ছে যদি ওগুলো স্যার ডিজেল গাড়িতে হয়। এগুলো যত হচ্ছে ডিজেল গাড়ি ডিজেল, হয় হ্যাঁ মানে হলুদ ডিজেল বা সাদা, পেট্রোল গাড়ি হলে। হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলুন। ওগুলো ডিজেল গাড়ি স্যার, হলুদ সাদা ওইগুলো সব ডিজেল গাড়ি আছে। ডিজেল গাড়ির ক্ষেত্রে কি হয়, নাম্বার প্লেটের কালার যদি ইয়েলো হয় তখন সেটা হবে কমার্শিয়াল ভেহিকেল, নাম্বার প্লেটের কালার যদি হোয়াইট হয় সেটা হবে প্রাইভেট কার। নাম্বার প্লেটের কালার বললাম। আর লেখা যেটা থাকে, মানে নাম্বার যেটা লেখা থাকে সেটা নর্মাল ব্ল্যাক। তার মানে ডিজেল গাড়ির ক্ষেত্রে নাম্বার প্লেটের কালারটা আলাদা হয়। যদি কমার্শিয়াল হয় ইয়েলো কালারের নাম্বার প্লেট, যদি প্রাইভেট হয় তাহলে হোয়াইট কালারের নাম্বার প্লেট। আর ইভির ক্ষেত্রে আলাদা, ইভির ক্ষেত্রে হচ্ছে গ্রিন কালারের নাম্বার প্লেট হবে, সেটা কমার্শিয়াল হোক আর প্রাইভেট হোক। যদি কমার্শিয়াল কিন্তু হয় স্যার ইভি ইভি লেখাটা হবে গাড়িতেও স্যার গ্রিন। ইয়েলো প্লেট দেখেছি স্যার। হ্যাঁ, ইভি গাড়িতেও আমি ইয়েলো প্লেট দেখেছি স্যার। আচ্ছা এরপরে আমি পেলে আরেকবার দেখতে পেলে স্যার ছবি তুলে নিয়ে আসবো স্যার, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই ছবি তুলে নিয়ে আসবে, গ্রুপে দেবে। তো এখানে বলে রাখি, ধরুন আমি যার কাছ থেকে নাম্বার প্লেট বানিয়েছি, সে জানে না, সে বানিয়ে দিয়েছে, সেটা হতে পারে। আচ্ছা তো বুঝতে পেরেছি? মানে কিন্তু মানে এই আপনি আমি যেটা যদি বললেন এটা হচ্ছে সরকারি নিয়ম, তাই তো? মানে হ্যাঁ এটা সিস্টেমটা সরকারি এইটা নিয়ম, হবে। এটা বুঝতে সরকারি পেরেছি। নিয়ম। আমি বলছি ফোর হুইলারের ক্ষেত্রে লক্ষ্য করবেন, ফোর হুইলারে এই বিষয়টা 100% মেনটেন করতে হয়, কারণ ওখানে পারমিশনের বিষয় আছে, না পারমিশনই পাবে না। ফোর হুইলারে মেনটেন দেখবেন, পুরো প্রপারলি বুঝতে পারবেন। আর টু হুইলারের ক্ষেত্রে অনেকে মানে অত তো ভেরিফিকেশন হয় না টু হুইলারের ক্ষেত্রে, সেই জন্য লোকে যা পারে লাগিয়ে দেয়। স্যার হ্যাঁ বলছিলাম বলো। যে কমার্শিয়াল ইলেকট্রিক বাইকের মধ্যে যে নেম প্লেট বললেন সবুজ কালারের নেম প্লেট, আর লেখার কালারটা কি হবে জানেন? ইভির ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ স্যার, ইভিতে। ইভির ক্ষেত্রেও যদি লেখাটা হোয়াইট হয় তাহলে হবে প্রাইভেট কার, যেমন ছবিতে দেওয়া আছে এটা ঠিক আছে। প্রাইভেট। আর হুম, লেখাটা যদি ইয়েলো ঠিক আছে। হয় তাহলে হবে কমার্শিয়াল। তার মানে নাম্বার প্লেটের কালারটা গ্রিনই হবে, সেটা মনে রাখা দরকার নেই। লেখাটা হোয়াইট হলে প্রাইভেট, লেখাটা যদি ইয়েলো হয় তাহলে কমার্শিয়াল। বুঝে গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। ওকে, আচ্ছা কেদার বাবু শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করুন। কেদার বাবু শুনতে পাচ্ছেন? কেদার আগরওয়াল। যাই হোক, আজকে আমাদের এই টপিকটাই আমাদের ছিল। আজকে টোটাল যে টপিকটা আলোচনা হলো আমি জাস্ট ওভারভিউ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে কি কি আলোচনা হলো। ফার্স্ট আমাদের আলোচনা হলো যে টিচিং এবং ট্রেনিং এর মধ্যে ডিফারেন্স কি আছে। সেকেন্ড আলোচনা হলো যে ট্রেনিং এর মধ্যে আমাদের কি কি বিষয় থাকছে। থার্ড আলোচনা হলো ইলেকট্রিক বাইকের হিস্ট্রি, যে ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক ভেহিকেলের জন্ম কোন সময় থেকে হয়েছিল। তারপরে আলোচনা হলো যে ইলেকট্রিক বাইকের ফিউচার, অর্থাৎ ইলেকট্রিক বাইকে যদি আমরা ডেভেলপ করতে চাই তাহলে কোন কোন বিষয়গুলোকে আমাকে ডেভেলপ করতে হবে। তারপরে আলোচনা হয়েছে মডার্ন টেকনোলজি, ইলেকট্রিক বাইকে কি কি মডার্ন টেকনোলজি অ্যাপ্লিকেশন এখন আমরা দেখতে পাচ্ছি বা অ্যাপ্লিকেশন করা হচ্ছে। এরপর আলোচনা করা হয়েছে যে ইলেকট্রিক বাইক যদি আমরা রুলস রেগুলেশন দেখি, মানে রেজিস্ট্রেশন করতে যাই তাহলে কি কি ডকুমেন্ট লাগবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে কি কি লাগে, আর আইডেন্টিটি প্রুফ হিসেবে কি কি ডকুমেন্টস আমাদের লাগবে।
এরপরে আলোচনা করা হয়েছে যে লো স্পিড বাইক কাকে বলে। লো স্পিড বাইক মানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বিহীন বাইক। আর হাই স্পিড বাইক কাকে বলবো, তার মানে ড্রাইভিং লাইসেন্স যুক্ত বাইক, যে বাইক চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স লাগে। এরপরে আলোচনা করা হয়েছে রেজিস্ট্রেশন ফিস। ইভি কিনতে গেলে রেজিস্ট্রেশন ফিস গভর্নমেন্ট থেকে ছাড়পত্র দেয় যাতে ইভি মানুষ সহজে কেনে। এরপরে আলোচনা করা হলো যে স্ট্যান্ডার্ড নাম্বার প্লেট, যে নাম্বার প্লেট দেখে আমরা কি করে বুঝবো যে কোন গাড়িটা ইভি কোন গাড়িটা ডিজেল, সেটা নাম্বার প্লেটের কালার থেকে বুঝবো। 2 নম্বর হচ্ছে নাম্বার প্লেটের কালার যদি গ্রিন হয়, সেখানে লেখার কালার দেখে আমরা বুঝতে পারবো কোনটা কমার্শিয়াল ভেহিকেল আর কোনটা প্রাইভেট ভেহিকেল। এই ছিল আমাদের আজকের টপিক। যদি আপনাদের কিছু বক্তব্য বা বলার থাকে বলুন, তারপর আমরা ক্লাসটাকে হ্যালো স্যার, হ্যাঁ বলছিলাম যে মানে ইলেকট্রিক স্কুটির ব্যাটারির কত ভোল্টের হয় স্যার? আমরা পরে পরে টেকনিক্যাল পার্টে যাব। ওরকম ভাবে ঠিক এক আছে, ধরনের তো হয় না, অনেক ধরনের হয়, ঠিক আছে। সেটা আমরা পরে পরে যাব। আর কেউ কিছু বলবেন? স্যার সেন্টু একটা বাবু। হ্যাঁ একটা ফল্ট জিজ্ঞেস করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসেন্ট বলুন আমাকে বলুন। একজন জিজ্ঞেস করছিল। হ্যাঁ ফল্ট বলতে একটা টোটো হুম, মোটামুটি 35 থেকে মানে 35 কিলোমিটার আপ এবং 35 কিলোমিটার ডাউন আসা যাওয়া করে, মানে হ্যাঁ 70-এর বেশিও হতে পারে। হ্যাঁ তো চার্জ প্রায় শেষই হয়ে যায়, তো হুম, আবার সে যখন চার্জ দেয়, চার্জ হুম। উঠছে না স্যার, ব্যাপারটা কি হতে পারে বলতে পারেন একটু? মানে চার্জ শেষ হয়ে গেছে কিন্তু যখন হ্যাঁ। চার্জার দিয়ে চার্জ দিচ্ছে চার্জ উঠছে না। না। আর টোটোতে কি ব্যাটারি আছে? এমনি নর্মাল লিথিয়াম লেড লিথিয়াম অ্যাসিড ব্যাটারি, তাই তো? লিথিয়াম 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 আছে। হ্যাঁ। আচ্ছা। তো চার্জ যখন দিচ্ছে তখন তার চার্জের পার্সেন্টেজ কত থাকে? ধরুন 10% কি 5%, সেই পার্সেন্টেজ পার্সেন্টেজটা উঠছেই না স্যার, ওই মিটারটা উঠছেই না, প্লাস ডিসপ্লে যেটা আছে সেটা ব্লিঙ্ক করছে। মানে চার্জারের যে ডিসপ্লে সেটা ব্লিঙ্ক করছে। চার্জারের তো ডিসপ্লে স্যার উঠছেই না, প্রথম কথা। হ্যাঁ আর দ্বিতীয়ত যে টোটোর যে ডিসপ্লে থাকে, যে মেইন যে ডিসপ্লে ডিসপ্লে, থাকে, হ্যাঁ। সেটা ব্লিঙ্ক করছে, মানে ধরে থাকতে পারছে না। মানে আমি বলছি অ্যাক্সিলারেটর প্রেস করলে ব্লিঙ্ক করছে না নর্মালি ব্লিঙ্ক করছে? নরমালি চাবি অন করলেই ব্লিঙ্ক করছে। আচ্ছা। যেহেতু লিথিয়াম ব্যাটারি বললেন, লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। লিথিয়াম আয়ন ব্যাটারির যে বিষয় সেটা হচ্ছে এইটা যদি ব্যাটারি প্যাক হয়, সেই ব্যাটারি প্যাকের সঙ্গে একটা বিএমএস লাগানো থাকে। ব্যাটারি প্যাকের সঙ্গে একটা বিএমএস লাগানো থাকে। হুম, বিএমএসটা কি? বিএমএসটা হচ্ছে একটা সার্কিট বোর্ড যার ভেতরে সফটওয়্যার দেওয়া আছে। এই বিএমএস এর কাজ কি? যখন ব্যাটারি চার্জ হবে, ব্যাটারির মধ্যে ধরুন 100টা সেল আছে, কারণ লিথিয়াম আয়ন ছোট ছোট সেল হয়, 100টা সেল আছে। তাহলে 100টা সেল প্রপারলি চার্জ হচ্ছে কিনা সেটা দেখভাল করে কে? বিএমএস। আবার যখন ব্যাটারি ডিসচার্জ হবে তখনও কিন্তু এই বিএমএস পুরো বিষয়টাকে কন্ট্রোল করে। মানে বিএমএস এর পারমিশন ছাড়া ব্যাটারি চার্জও হবে না, ডিসচার্জও হবে না। এবং ব্যাটারিতে কতটা চার্জ আছে সেটা কিন্তু বিএমএস ই ক্যালকুলেশন করে ডিসপ্লেতে দেখায়। তার মানে লিথিয়াম আয়ন ব্যাটারি মানে এটা কিন্তু টোটাল সিস্টেমটা মেনটেন করে বিএমএস। এবার দেখতে হবে বিএমএস এর কোনো সমস্যা হচ্ছে কিনা। অধিকাংশ লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং ইস্যু হওয়া মানে জেনারেলি বিএমএস এরই প্রবলেম হয়। মানে বিএমএসটা যদি প্রপারলি ফাংশন না করে, বিএমএসটা যদি খারাপ হয়ে যায়, তখন কি হবে না, আপনি চার্জার লাগাচ্ছেন কিন্তু চার্জ ব্যাটারি নিচ্ছে না। তার কারণ চার্জ করতে গেলে বিএমএস এর থ্রু দিয়ে আপনাকে ব্যাটারিকে চার্জ করতে হবে। বুঝতে পেরেছেন? ব্যাটারিটা আচ্ছা কত স্যার। দিনের, মানে কত দিনের পুরনো? পুরনো স্যার 8 থেকে 9 মাস হবে। 8 থেকে 9, মানে এই যে চার্জের প্রবলেমটা, এটা কি হঠাৎ করে মানে একদমই চার্জ হচ্ছে না, না এই অল্প অল্প চার্জ হচ্ছে? না, হঠাৎ করেই হচ্ছে না স্যার। মানে হঠাৎ করে একদমই চার্জ হচ্ছে না, তাই তো? না না না। ওটা ব্যাটারি নিশ্চয়ই ওয়ারেন্টি পেয়ে যাবে, কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি মোটামুটি 2 থেকে 3 বছরের ওয়ারেন্টি থাকে। কথা বলুন, ওয়ারেন্টি পেয়ে যাবে। এটা জেনারেলি বিএমএস প্রবলেমের জন্য এটা হয়। আর যেহেতু 7-8 মাস বলছেন, এটা বিএমএস এরই প্রবলেম। কারণ লিথিয়াম আয়ন 3 বছরের ওয়ারেন্টি থাকে, মোটামুটি 4 বছর পর্যন্ত নিশ্চিন্তে চলে। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা তাহলে এখানেই ক্লাসটা শেষ করুন। গুড নাইট। নেক্সট ফ্রাইডে মানে শুক্রবার ক্লাস। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। হ্যাঁ 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 সঞ্জু স্যার, বলো। আমি বলছিলাম একজন একজন বলো। হ্যাঁ সঞ্জু বলো।
বলছিলাম যে স্যার আমি এই 1 বছরের ট্রেনিংটা এটা 2 বছরে শিফট করতে চাই স্যার, আপনি যেটা হ্যাঁ হ্যাঁ বলেছিলেন। হুম হুম তো এর প্রসিডিওরটা কি যদি একটু করে দেন? প্রসিডিওর তোমাকে একটা মেল করতে হবে, আমাকে কালকে ফোন করো, আমি বলে দিচ্ছি। ওকে ওকে স্যার, ওকে আমি স্যার, তোমাকে ভয়েসে বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে স্যার। ঠিক আছে, ওকে। কাদের বাবু শুনতে পাচ্ছেন? কাদের আগরওয়াল আনমিউট করতে পারছেন? কেউ বুঝতে পারছেন না হয়তো। ঠিক আছে, আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। আর একটা বিষয়, আপনাদের ক্লাসের আমি বিষয়ে কিছু যদি বলতে কোনো চাইছি। সাজেশন থাকে সেটাও কিন্তু বলবেন নির্দ্বিধায়। হ্যাঁ কাদের বাবু, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমি কিছু বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছিলাম যা যা ক্লাস হয়েছে এটা ভিডিও পাঠানো যাবে, ভিডিও? পুরো ক্লাসটা রেকর্ডেড হয়েছে, আপনি কালকে ভিডিও পেয়ে যাবেন। ও, কালকে ভিডিও পেয়ে যাবো, আচ্ছা আচ্ছা। হ্যাঁ একদম একদম। ঠিক আছে, আজকে এমন আচ্ছা, কিছু মানে টেকনোলজি কোনো পার্টসে নিয়ে কোনো একটা কাজ মানে কথা হয়নি, তাই তো? আজকে ফার্স্ট ক্লাস, একবারে স্টার্টিং ক্লাস, আস্তে আস্তে করে বুঝতে পারবেন। স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে আমরা টেকনোলজির পার্টে ঢুকবো, আচ্ছা, ঠিক এর আছে? সঙ্গে লিথিয়াম ব্যাটারি বানানো ক্লাস শেখানো হবে? লিথিয়াম ব্যাটারির ওপরে আপনি ক্লাস পাবেন, থিওরি ক্লাসও পাবেন, প্র্যাকটিক্যাল ক্লাসও পাবেন। সেখানে ব্যাটারি প্যাক ডিজাইন থেকে শুরু করে বিএমএস কানেকশন এভরিথিং সবটাই পাবেন, সবটাই শিখতে পারবেন, ঠিক আছে? প্র্যাকটিক্যালে আচ্ছা পাবেন। আচ্ছা ওকে, হ্যাঁ আর কেউ মিউট করে দিন। আর কেউ কিছু বলছিলেন? অভয় কিছু বলছিলে? আমি বলছিলাম স্যার, হ্যাঁ বলো আপনি বলো। যে স্যার বললেন না এই যে ট্রান্সপোর্ট বিজনেসে ইভি আসছে না কেন, মানে বড় হ্যাভিতে, হ্যাঁ আমি হ্যাঁ এক্ষুনি চেক করলাম। টাটা সিগনা, টাটার যে হ্যাঁ বাসের সিরিজের সিগনাটা হচ্ছে সবচেয়ে এখন টপ মডেল। হ্যাঁ ওর 52 সিটের যেটা এমনি চেসিস কিনতে পাওয়া যায়, বা ওর এমনিও তো সিগনার কমপ্লিট বডি পাওয়া যায়, ওটা প্রায় আপনার 55 থেকে 60 লাখ পড়ছে কিনতে, হ্যাঁ পেট্রোল বডি, হ্যাঁ ডিজেল বডি। হুম কিন্তু ওই এক সিগনা 52 সিটারের যখন ইভিতে যাচ্ছি তখন 2 CR এর কাছাকাছি পড়ে যাচ্ছে। হুম একদম তাই। তো আমি এটা যখন আমি ফোর হুইলে যাবো তখন ভুলে বুঝতে পারবেন। একটা টাটা বাস, সহজ করেই বলছি, টাটা বাস যদি কত টাকা দাম, 1.5 কোটি টাকা, 1.5 করোড় টাটা 1.5 বাসের থেকে 2 দাম। কোটি টাকা rate হচ্ছে। হ্যাঁ, আর এই এই একই টাটা বাস, মানে একই মডেলের একই টাটা বাস যদি ডিজেল ভার্সন কেনেন, সেখানে 60 পড়ছে লাখের ধরুন উপরে। অতও না, মানে যদি আমি চাই মানে উপরে বডিটাকে বাদ দিয়ে দিই, 35 থেকে 40 লাখ টাকা, মানে প্রায় 3 গুণেরও বেশি দাম। তার কারণ জানেন? এই যে 1.5 কোটি টাকা দাম, এই 1.5 কোটির মধ্যে প্রায় 50% ব্যাটারির দাম। মানে টাটা বাসে যে ব্যাটারি প্যাকটা আছে, সেই ব্যাটারি প্যাকের দামই হচ্ছে 70 থেকে 80 লাখ টাকা, শুধু ব্যাটারিটার দাম। বুঝতে পেরেছেন? এইখানেই হচ্ছে মেন সমস্যা। মানে কলকাতায় যে ইভি বাস চলছে, কারণ গভর্নমেন্টই একমাত্র ইভি বাস চালাচ্ছে, তো ব্যাটারিটাই হচ্ছে 70 থেকে 80 লাখ টাকা, এবং এই ব্যাটারির ওয়ারেন্টি মোটামুটি 7 থেকে 8 বছর। 8 বছর মোটামুটি 7 থেকে 8 বছর হয়ে গেলে আপনি ভাবুন যে ব্যাটারি মেনটেনেন্স স্টার্ট হয়ে গেল। এবার যে ব্যাটারির দাম 70 থেকে 80 লাখ টাকা, তার মেনটেনেন্স কস্ট কত হবে ভাবতে পারছেন? তার মানে এই হ্যাঁ স্যার। ব্যাটারি রিলেটেড যে বিষয়, এটার জন্যই হচ্ছে ইভির কমার্শিয়াল ভেহিকেল মার খাচ্ছে। হ্যাঁ স্যার, এখানে দেখুন আমি বলবো, বিট্টু বাবু, আপনি তো ইভি এমএনসি তে আছেন, আপনি একটু মানে একটু বলুন, যে বিষয়টা আলোচনা হলো স্যার, একটু বলুন, ইভির প্রাইস নিয়ে একটু বলুন। অ্যাকচুয়ালি ইভি প্রাইস বলতে ইভির কস্টটা হয়ে যায় ওই ব্যাটারিতে, মেন কস্ট বেশি হয়ে যায়। কারণ হচ্ছে আপনার একটা ইঞ্জিনের যা কস্ট, একটা ইঞ্জিনের থেকে শুধু ওইটুকুই তো চেঞ্জ হচ্ছে, ইঞ্জিন আর ব্যাটারি, মানে একটা ডিজেল আর পেট্রোল গাড়ির সঙ্গে এটাই কম্পেয়ার করলে মিনিমাম ম্যাক্সিমাম যা বলবেন সবই একই থাকছে, শুধুমাত্র আপনার ব্যাটারি আর ইঞ্জিনটাই পার্থক্য হচ্ছে। ইঞ্জিনের দাম ব্যাটারির তুলনায় অনেক কম, সেই জন্যই কস্টলি হয়ে যায় ইভি গাড়ি। এইটা একদম। আর একটা এখানে অ্যাড করছি, আহ, এই ইলেকট্রিক বাসে যে মোটরটা ব্যবহার করা হয় তাকে বলা যায় ট্রাকশন মোটর। ট্রাকশন মোটর হ্যাঁ, মানে বলতে গেলে মানে এসি মোটর, মানে এই মোটরটা এসি যেটা কারেন্টে চলে। যেটা এই ট্রেনে ট্রাকশন, ইউজ করা হয়। হ্যাঁ এই ট্রাকশন মোটরটার দামই 25 থেকে 30 লাখ টাকা অ্যাপ্রক্স, বা ডিপেন্ড করছে মডেল বা তার সাইজের উপরে। তার মানে মোটরটার দাম অনেক বেশি।
কারণ এই মোটর একদম আলাদা টেকনোলজিতে, আলাদা ডিজাইনে তৈরি। তাহলে মোটরটার দামই যদি 25 লাখ টাকা হয়, ব্যাটারির দাম যদি 70 লাখ টাকা হয়, এখানেই তো 1 কোটি টাকা হয়ে গেল। তার মানে গাড়ির দাম অ্যাকচুয়ালি 50 লাখ টাকা। এই কারণে কিন্তু ইভি কমার্শিয়ালটা তুলনামূলকভাবে মানে ডিজেলের সঙ্গে কম্পারিজনে এখনো পর্যন্ত বাজারে সেই জায়গা তৈরি করতে পারেনি। তো এছাড়া ডেভেলপ হচ্ছে, ব্যাটারি ডেভেলপমেন্ট হচ্ছে। তো ব্যাটারি এবং মোটর এই দুটো টেকনোলজি যত মডিফাইড হবে, ইভির কমার্শিয়াল ভেহিকেল কিন্তু বাজারে আরো বাড়বে। ঠিক আছে। স্যার টাটা হ্যাঁ, মোটর যে ইভি ফোর হুইলার গুলো এখন বিক্রি করে, টাটা মোটরস কিন্তু দুটো মডেল বিক্রি করে, একটা হচ্ছে ব্যাটারি আপনাকে বিক্রি করে আর একটা হচ্ছে ব্যাটারি কিন্তু রেন্টাল হিসেবে আপনাকে দেয়। হ্যাঁ, ওই টাটা বিষয়গুলো মোটরস আমরা ওই মার্কেট আমি বলছি ওই বিষয়গুলো আমরা মানে পরে পাবো। মানে ব্যাটারির ওপর যে চ্যাপ্টারটা আছে, ব্যাটারি টেকনোলজি কত ধরনের হয়, যেটা আপনি বলছেন যে ব্যাটারি ভাড়ায় পাওয়া যায়, ওটাকে ব্যাটারি সোয়েপ টেকনোলজি বলে। ঠিক আছে, ওগুলো আমরা সিলেবাসে সবই পাবো। টোটাল পার্টটা আমরা সিলেবাসে পরপর করে পাবো। টাটা মাত্র এই ফোর হুইলারের ক্ষেত্রে টাটা এই মানে ব্যাটারিটা দুভাবে বিক্রি করে, একটা হচ্ছে রেন্টাল আর একটা হচ্ছে পার্মানেন্ট হুম হুম, সেল। একদম একদম, সেটা আমরা চ্যাপ্টারের মধ্যেই পাবো, এই কনসেপ্টগুলো আমরা পাবো। ঠিক আছে। ঠিক আছে, আজকে অলরেডি 9:50 এবং 1 ঘন্টা 6 মিনিট ক্লাস হয়ে গেছে। আমরা নেক্সট লেন্দি করতে চাইছি না, আমি এখানেই ক্লাসটা স্টপ করছি। শুক্রবার দিন নেক্সট ক্লাস হবে। ওকে, গুড নাইট।